আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক মানচিত্রের নিয়মিত আয়োজন কথোপকথনে। ধুরা প্রীতি সালাম এবং শুভেচ্ছা নেবেন। সবকিছু ঠিক থাকলে এবছরের 12ই ফেব্রুয়ারি পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ নির্বাচন অনুষ্ঠিত হবার কথা। এমনই শ্রেষ্ঠ একটা নির্বাচন যে আজকে জানুয়ারি মাসের 2 তারিখ যখন মনোনয়নপত্র সাবমিশন হয়ে গেছে, তখনও কিন্তু আমরা নিশ্চিত করে বলতে পারছি না যে 12ই ফেব্রুয়ারি নির্বাচন হবে কি না। বিশেষ করে এই যে বেগম খালেদা জিয়ার জানা যায় যে ভারতের বিদেশ মন্ত্রী এলেন, ডক্টর জয়শঙ্কর, তিনি কথা বলেছেন দুজন উপদেষ্টা, ডক্টর খলিল এবং ডক্টর আসিফ নজরুল তারেক রহমানের সাথে কথা বলেছেন। তারেক রহমানকে মোদিজির শোক বার্তা হস্তান্তর করেছেন এবং জামাতের আমির ডক্টর শফিকের সাথেও কথা বলেছেন এবং চারজনকেই তিনি একটি বার্তা দিয়েছেন যে বাংলাদেশে একটি ইনক্লুসিভ নির্বাচন হোক, এটা তারা চায়। এবং তারপরেই আমরা দেখলাম যে গতকাল জামাতের আমির ডক্টর শফিক তারেক রহমানের সাথে মিটিং করেছে। আবার ডাকসুর যে ছাত্র শিবিরের নেতারা, তারাও আবার তারেক রহমানের সাথে মিটিং করেছে। অর্থাৎ বিএনপি এবং জামাতে ইসলামের ইন্টারাকশনটা কিন্তু হঠাৎ করে বেড়ে গেছে। আপনারা নিশ্চয়ই খেয়াল রেখেছেন যে কদিন আগে বিএনপি জামাত মুখোমুখি ছিল এবং বিএনপির এখন ভার্চুয়াল যুগ, তো কেউ কিছু বললে ওটা থেকে যায়। বিএনপির নেতারা যেভাবে জামাতকে আক্রমণ করেছে, আবার জামাতের নেতারা বিশেষ করে ছাত্ররা যেভাবে বিএনপিকে স্পেশালি তারেক রহমানকে অ্যাটাক করেছে, এগুলো আমরা কিন্তু ভুলে যাইনি। হ্যাঁ, যেমন এই যে চাঁদা ওঠে পল্টনে, ভাগ যায় লন্ডনে, এগুলো তো এই শিবিরের এসব ছাত্রদেরই স্লোগান। আবার মুক্তিযুদ্ধে জামাতের ভূমিকা নিয়ে বিএনপির নেতারাই একাধিকবার কথা বলেছে এবং খুব রিসেন্টলি বলেছে। এই সব কিছু প্রিন্ট মিডিয়ায় আছে, ভার্চুয়াল সোশ্যাল মিডিয়া আছে। কিন্তু গতকাল থেকে দেখেন আবার এই জামাত বিএনপির মানে ক্লোজনেস আমরা অবজার্ভ করছি। কেন এরকম হচ্ছে? এই যে ডক্টর জয়শঙ্কর বলে গেলেন, তো ডাক্তার শফিক জামাতের আমির তিনি তারেক রহমানের কাছে গেলেন। তারা দুজনে ভেরিফাই করলেন যে দুজনকেই এই ইনফরমেশনটা দিয়েছে কিনা, এবং তারা দেখলেন যে হ্যাঁ, এই ইনফরমেশনটা দুজনকেই দিয়েছেন। এবং তারপরে তাদের স্বরূপটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আমরা সবসময় বলেছি যে যখন মাঠে আওয়ামী লীগ নেই, আওয়ামী লীগের মিত্ররা নেই, তখন জামাত বিএনপি দেখবেন যে তারা ভাগাভাগি করতেছে, মারামারি করতেছে, মুখোমুখি, এর ওর বদনাম করতেছে, সব করছে। কিন্তু যখনই মাঠে আওয়ামী লীগকে আমরা দেখতে পাই, তখনই কিন্তু সেই মুদ্রার এপিট ওপিট জামাত বিএনপি এক হয়ে যায়। এমনি রাজনীতি একটু জটিল, যেহেতু গুঞ্জন আছে যে ভারতের ক্লিয়ারেন্স নিয়ে তারেক রহমান বাংলাদেশে এসেছে। তো সারা জীবন যারা ভারতের বিরোধিতা করে রাজনীতি করলো, তাদের জন্মের পেছনে আইএসআইয়ের সমর্থন রয়েছে। সেই দলটি হঠাৎ করে ভারতের সমর্থন নিয়ে রাজনীতি করবে, ক্ষমতায় যাবে, এটা কিন্তু হিসাবটা একটু গোলমেলে মনে হয়। ভারত হয়তো কৌশলগত কারণে বিএনপিকে সমর্থন দিতে পারে, কিন্তু যখনই ইনক্লুসিভ নির্বাচনের বিষয় আসতেছে এবং আওয়ামী লীগকে যদি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনে অংশগ্রহণ করতে দেওয়া হয়, তাহলে জনগণ কাকে ভোট দেবে সেটা নিয়ে আওয়ামী লীগের শিবিরে টেনশন না থাকলেও জামাত বিএনপি শিবিরে কিন্তু একটা আতঙ্ক কাজ করছে। এবং যখনই এই আওয়ামী লীগ ইনক্লুসিভ ইলেকশনে আসতে পারে এরকম সম্ভাবনা তৈরি হয়, তখনই আমরা দেখি যে জামাত বিএনপির ঘনিষ্ঠতা বাড়ে। তো সেই সম্ভাবনাটা আবারও তৈরি হয়েছে। এটা ডক্টর জয়শঙ্কর বলে গেছেন। এটা কি শুধুমাত্র ভারতের কথা? এই ইনক্লুসিভ নির্বাচনের আকাঙ্ক্ষাটা কি কেবলমাত্র ভারতের? এই জায়গাটায় আমি অনেকবার বলার চেষ্টা করেছি যে কমনওয়েলথের মহাসচিব যে এসেছিলেন, তিনিও বলে গেছেন যে কমনওয়েলথ অ্যাসোসিয়েশনটা চায় যে বাংলাদেশে একটা ইনক্লুসিভ ইলেকশন হোক। আমি যে দেশটায় থাকি, আমাদের অস্ট্রেলিয়ান সরকার খুব ক্লিয়ারলি বলে দিয়েছে, বাংলাদেশ সরকারকেও জানিয়েছে যে বাংলাদেশে একটি ফ্রি, ফেয়ার এবং ইনক্লুসিভ নির্বাচন হবে, এবং এই কথার সপক্ষে আমার কাছে রিটেন ডকুমেন্ট আছে। এখন কথা হলো যে আমেরিকা কি চাইছে। আমেরিকা খুব স্পষ্টভাবে তারা জানিয়ে দিয়েছে, বিশেষ করে ভারতের সাথে তাদের সাম্প্রতিক যে সম্পর্কটা ডেভেলপ করেছে, সেখানে তারা বাংলাদেশের ব্যাপারে ভারতের চোখ দিয়েই দেখতে চায়। তারা খুব ক্লিয়ার যে ভারত যেটা ভাবছে সেটা। আর ডক্টর ইনুস, তিনি একসময় আমেরিকার পাপেট হিসেবে ক্ষমতায় বসেছিলেন, এটা সত্যি, এবং ডক্টর ইনুসের যা যা দেবার সেটা তিনি দিয়ে ফেলেছেন। পোর্ট দিয়েছেন, বোয়িং কেনার অর্ডার ফাইনাল করছেন। তারপরে বাংলাদেশে সেন্ট মার্টিন দ্বীপটা নিয়ে আমরা কথা বলছি, কিন্তু কেউ সোনাদিয়া দ্বীপের কথা বলছি না। এই সোনাদিয়া দ্বীপে কিন্তু
মার্কিন সেনাবাহিনীর বিভিন্ন রকমের তৎপরতা দেখা যাচ্ছে। এই যে কদিন আগে আমাদের সেনাপ্রধান জেনারেল ওয়াকার খান সেন্ট মার্টিন গিয়েছিলেন, এটা আমরা সোশ্যাল মিডিয়ায় ইউটিউবে দেখেছি, কিন্তু কেউ বলেনি যে তিনি সেন্ট মার্টিন যাওয়ার আগে সোনাদিয়ায় গিয়েছিলেন। এবং সোনাদিয়ার জনগণ কিন্তু বিভিন্নভাবে আমাদের সাথে যোগাযোগ করছে এবং তারা কিন্তু জানাচ্ছে যে এই সোনাদিয়া দ্বীপটা এখানে এটা কি মার্কিনীদের হাতে তুলে দেবেন কিনা ডক্টর ইনুস, বা নেক্সট যারা আসবে তারা দেবেন কিনা, এটা নিয়ে কিন্তু একটা নেগোসিয়েশন চলতেছে। সো ডক্টর ইনুসের এখন যেটা তার কাছে প্রত্যাশা, বিদেশের মোটামুটি সবাই, এই দু একটা দেশ ছাড়া, ধরেন পাকিস্তানের মতো দু একটা অনুল্লেখ্য এবং গুরুত্বহীন দেশ ছাড়া সবাই চাইছে যে বাংলাদেশে একটা ইনক্লুসিভ ইলেকশন হোক। এবং আমি আমার ব্যক্তিগত একটা সূত্রের মাধ্যমে আমেরিকার একজন কূটনীতিকের সাথে যোগাযোগ করলাম, যিনি বাংলাদেশের সম্পর্কে একদম রেগুলার আপডেট তার কাছে থাকে। তিনি আমাকে আজকে সকালবেলা একদম, মানে আজকের প্রথম ফোনটা এসেছে, তো তাকে আমি জানতে চেয়েছিলাম যে একটু খোঁজ নেন তো যে বাংলাদেশে আসলে আমেরিকার অবস্থানটা কি। তো তিনি আজকে আমাকে ফোন করে জানিয়েছেন যে আমেরিকাও চায় ভারতের মতোই, তিনি এভাবে বলেছেন যে ভারত যেহেতু ইনক্লুসিভ ইলেকশনের কথা বলেছে, ভারত কিন্তু এটা আমেরিকার সাথে আলোচনা করেই তারা এই স্ট্যান্ডটা বাংলাদেশে জানিয়েছে। সুতরাং আমরা যদি মনে করি যে এটা ভারতের স্ট্যান্ড, যেমন আমাদের পররাষ্ট্র উপদেষ্টা একসময় বলেছিলেন যে আমাদের দেশে নির্বাচন কেমন হবে এটা নিয়ে ভারতের মাথা ব্যথা কেন, ভারত কেন বলবে, হু ইজ ইন্ডিয়া টু গাইড আস। কিন্তু বিষয়টা ইটস নট অনলি ইন্ডিয়া, তারা আমেরিকার সাথে আলোচনা করেই এই বাংলাদেশে একটা ইনক্লুসিভ ইলেকশনের প্রত্যাশা করে। তো সেই জায়গায় আমেরিকারও অবস্থান যে বাংলাদেশে একটা ইনক্লুসিভ ইলেকশন হোক। ইনক্লুসিভ ইলেকশন না হলে যেটা হবে যে এই নির্বাচনটা বিতর্কিত হবে এবং বাংলাদেশে সেক্ষেত্রে গণতন্ত্র, স্থিতিশীলতা, এই বিষয়গুলো এবং সুদূর পরাহত হয়ে যেতে পারে। তো আমি জিজ্ঞেস করেছিলাম যে ডক্টর ইউনূস কি এই ইনক্লুসিভ ইলেকশন দেবে, বলে যে হি হ্যাজ নো চয়েস, তাকে বলা হবে। এবং এই সবাই ধারণা করছে যে আমেরিকার যে নতুন রাষ্ট্রদূত আসবেন, তিনি আসবেন সম্ভবত 11ই জানুয়ারি, এবং তিনি এলে বাংলাদেশের নির্বাচন নিয়ে একটা নতুন করে চিন্তা ভাবনা হবে এবং তিনি সম্ভবত সব পার্টির প্রতিনিধির সাথে বসবেন। আর ক্রেসিয়ান জ্যাকবসন, যিনি ইনুসের অভিভাবক ছিলেন, যিনি ইনুসকে সুরক্ষা দিতেন, তিনি বাংলাদেশ থেকে বিদায় নিয়েছেন, ইনুসের কাছ থেকেও বিদায় নিয়েছেন। সো এই মুহূর্তে ইনুস বাংলাদেশে অনেকটা অভিভাবকহীন হয়ে গেছে। তো ডক্টর ইনুস যদি নির্বাচন ইনক্লুসিভ নির্বাচনে রাজি না হয়, তাহলে তিনি বলেছেন যে প্রবাবলি হি হ্যাজ নো চয়েস, বাট তারপরেও তিনি আমাকে বলেছেন আই ডোন্ট নো। কিন্তু তিনি তার অভিজ্ঞতা থেকে বলেছেন যে সেরকম পরিস্থিতিতে এমনও হতে পারে যে ডক্টর ইউনূসকে এই প্রয়োজনে তার এই প্রধান উপদেষ্টা পদ থেকে সরিয়ে দিয়ে অন্য কাউকে সরকার প্রধান করা হতে পারে। তো এই জায়গাটায় দিস ইজ দ্য লেটেস্ট ডেভেলপমেন্ট। আমার মনে হলো যে আমরা যারা বিভিন্নভাবে মাঝে মধ্যে হতাশায় ভুগি, আমাদের এখনো আসার জায়গা আছে। আর যদি ডক্টর ইউনূস গায়ের জোরে, যেটা তিনি বারবার বলেন যে আওয়ামী লীগ ইলেকশনে এলে তার টেকনিক্যাল প্রবলেম আছে, তিনি যে স্পষ্ট ভীত, এটা এটা বুঝতে আমাদের রকেট বিজ্ঞানী হতে হয় না। এবং সেক্ষেত্রে যদি আওয়ামী লীগকে বাদ দিয়ে একটি নির্বাচন করা হয় এবং জামাত, সেই ক্ষেত্রে জামাত কিন্তু চারিদিকে খেলতেছে। হ্যাঁ, জামাতের সাথে এই যে একটা নিউজ নিয়ে রয়টারের সাক্ষাৎকারে একটা নিউজ যে দুজন ভারতীয় কূটনীতিবিদ তার সাথে বাসায় গিয়ে মিটিং করেছিল, এটা নিয়ে আপনারা অনেক কথাবার্তা বলছেন, ডক্টর শফিক এটাকে অস্বীকার করছেন। আমার কাছে এর চেয়েও বিস্ফোরক তথ্য আছে যে ডক্টর শফিকের দল কার কার সাথে যোগাযোগের চেষ্টা করছে, এটা আমি সঙ্গত কারণেই আপনাদের কাছে বলছি না। সুতরাং জামাত ক্ষমতায় যাওয়ার জন্য মরিয়া হয়ে আছে। যদি আওয়ামী লীগ না থাকে, আওয়ামী লীগ ছাড়া যদি নির্বাচন হয়, সেক্ষেত্রে বিএনপিকে ল্যাং মারার একটা সুদূর প্রসারী পরিকল্পনা তাদের অনেক দিন ধরেই আছে এবং সেই ক্ষেত্রে খেলা অন্যদিকে ঘুরে যেতে পারে। আপাতত এখন পর্যন্ত ইউনূস সরকারের উপরে যে প্রেশার রয়েছে, বা বাংলাদেশে আগামীতে একটি ফ্রি, ফেয়ার এবং ইনক্লুসিভ নির্বাচন হবে, প্রয়োজনে নির্বাচন ফেব্রুয়ারি থেকে পিছিয়ে যাবে, সেটা এপ্রিল কিংবা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, বেগম খালেদা জিয়ার অনুপস্থিতিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যে ঐতিহাসিক সন্ধিক্ষণ পার করছে, খালেদাবিহীন বাংলাদেশে এবং খালেদাবিহীন বিএনপিতে এই মুহূর্তে কি রসায়ন হচ্ছে এবং আগামীতে কি ধরনের সমস্যা তৈরি হতে পারে, আমার ক্ষুদ্র বুদ্ধি অনুযায়ী সেই কথাগুলো বলার চেষ্টা করব। আপনারা সবাই জানেন যে এই মুহূর্তে বাংলাদেশে বিএনপির কোনো বিকল্প নেই। দেশের রাজনীতি
সামনের নির্বাচন, ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের কর্মকাণ্ড চালিয়ে নেওয়া এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের সেফ এক্সিট থেকে শুরু করে দেশের স্থিতিশীলতা, এমনকি স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা সহ সেনাবাহিনী, পুলিশ বাহিনী, রাষ্ট্রীয় কাঠামো, এটাকে চলমান রাখার জন্য যে পলিটিক্যাল শক্তি দরকার, রাজনৈতিক শক্তি দরকার, সেই রাজনৈতিক শক্তির পুরোটাই এই মুহূর্তে বলতে গেলে বিএনপির উপর নির্ভর করছে। বিএনপি যদি এই সময়টাতে ব্যর্থ হয়, তাহলে এই দেশ সেনাবাহিনীর অধীন চলে যেতে পারে। এই দেশ দক্ষিণপন্থী গ্রুপ, ইসলামিস্ট যারা রয়েছেন, তাদের কবলে চলে যেতে পারে অনেকটা আফগানিস্তানের তালেবানি কায়দায়। অথবা এই দেশে মারামারি, হানাহানি, কাটাকাটি শুরু হয়ে যেতে পারে আফ্রিকার যে দেশগুলোতে গৃহযুদ্ধ চলছে, সেই সুদানের মতো, সেই রুয়ান্ডার মতো। এবং আমাদের এই 18 কোটি জনসংখ্যা অধ্যুষিত বাংলাদেশে যদি কোনো কারণে মন দুর্ভাগ্য আমাদেরকে পেয়ে বসে, বিশ্বাস করেন, মানুষের মাংস, এক মানুষ অন্য মানুষের মাংস কামড়ে খাওয়া ছাড়া আমাদের অন্য কোনো বিকল্প থাকবে না। এবং যখন এই 18 কোটি মানুষকে নিয়ে এই বাংলাদেশ, গাঙ্গেয় বদ্বীপ বিপদে পড়বে, এখন যে সকল বান্ধব আমরা দেখছি, আমেরিকা সেন্ট মার্টিন নিতে চাচ্ছে, ভারত দখল করতে যাচ্ছে, পাকিস্তান তারা নিজেরা দেউলিয়াত্ব সত্ত্বেও বাংলাদেশের রাজনীতির ব্যাপারে নাক গলাতে চাচ্ছে। যদি আমাদের নিজেদের মধ্যে সংহতি না থাকে, উন্নয়নের চাকা উল্টে যায়, রাজনীতির যে স্থিতিশীলতা নষ্ট হয়ে যায়, তাহলে পৃথিবীর কোনো দেশ আমাদের দিকে ফিরেও তাকাবে না। আমরা এই ঢাকা শহরে বসে বসে যারা বিভিন্ন রকম কথাবার্তা বলছি, বিশ্বাস করেন সেই হেলাল হাফিজের কবিতার মতো গ্রাম থেকে লক্ষ লক্ষ মানুষ শহরে আসবে। কোন বাড়িতে খাবার আছে, কোন বাড়িতে অর্থ আছে, খুঁজে খুঁজে প্রত্যেকটা বাড়ি থেকে মানুষ মেরে 5 কেজি চাল, 1 কেজি চাল, 1 মুঠো ডাল নেওয়ার জন্য খুনোখুনি শুরু করে দেবে। আজ প্রায় 15 লক্ষ রোহিঙ্গাকে আমরা খাওয়াচ্ছি রাষ্ট্রীয় অর্থে। বিদেশিরা সামান্য কিছু দান খরচ করছে। এই 15 লক্ষ দুর্ধর্ষ রোহিঙ্গা কক্সবাজার অতিক্রম করে চট্টগ্রাম চলে আসবে, নোয়াখালী, কুমিল্লা থেকে শুরু করে ঢাকার উপকেন্দ্রে চলে আসবে এবং আমাদেরকে ছিঁড়ে কুটে খেয়ে ফেলবে। এই যে সমস্যাগুলো, এই সমস্যাগুলো কেবলই মাত্র রাজনৈতিক নেতৃত্ব দ্বারা নিয়ন্ত্রণ করা সম্ভব। কোনো পুলিশ দ্বারা, কোনো মিলিটারি পাওয়ার দ্বারা, কোনো অ্যাটমিক বোমা দ্বারা এই যে চলমান সমস্যাগুলো যেগুলো চলছে, এগুলোর যে ভয়াবহতা, সেই ভয়াবহতা থেকে দেশ এবং জাতিকে রক্ষা করা সম্ভব নয়। এখন রাজনীতির ময়দানে যে ভারসাম্যহীনতা চলছে, আওয়ামী লীগের অবর্তমানে যে একটা বিরাট শূন্যতা, সেই শূন্যতার মধ্যে ছোট ছোট রাজনৈতিক দলগুলো গত 17 মাসে যারা একটি ওয়ার্ডের, মানে গ্রাম অঞ্চলের যে ওয়ার্ডগুলো রয়েছে, ইউনিয়ন পরিষদের যে ওয়ার্ড, সেখানে 2 থেকে 2.5 হাজার ভোট পেলে একজন মেম্বার হতে পারে। এইরকম 2 থেকে 3 হাজার ভোট পাওয়ার যাদের যোগ্যতা নেই, এইরকম অন্তত পক্ষে 1000 লোকের তৈরি হয়েছে, সৃষ্টি হয়েছে, যারা 2000 ভোট পাওয়ার কোনো যোগ্যতা এখন পর্যন্ত নেই। কিন্তু গত 17 মাসে এরকম 1000-এর মতো নতুন নেতা, তারা মনে করছে যে তারা এমপি হতে পারে, তারা মন্ত্রী হতে পারে, তারা প্রধানমন্ত্রী হতে পারে, তারা রাষ্ট্রপতি হতে পারে। এবং তারা এই যে তাদের যে অভিলাষ, সেই অভিলাষটাকে পূর্ণ করার জন্য তারা মব করেছে, জুলুম করেছে, অত্যাচার করেছে এবং রাষ্ট্রের যে মৌল ভিত্তিগুলো আছে সেখানে তারা একের পর এক আঘাত করেছে এবং তারা বিজয়ী হয়েছে। আর এখন এই সময়টিতে এসে 2025 সনের আমি যে ভিডিওটি করছি, শেষ রজনীতে, অর্থাৎ 31শে ডিসেম্বর রাত্রে, আজকের দিনের বাস্তবতা হলো ওই 1000 লোক যারা এই সমাজের যারা পিলার ছিল, রাজনীতির শক্তি ছিল, রাষ্ট্রযন্ত্রের শক্তি ছিল,
তাদের সবাইকে বলতে গেলে অক্ষম করে, নির্মূল করে, ভয় দেখিয়ে তারা যে বাংলা ভাষায় যেটাকে বলা হয় তাফালিং, তারা যে তাফালিংগুলো করেছে, এখন এই সময়টিতে এসে তারা অলমোস্ট সবাই চুপসে গেছে। 1000 তো দূরের কথা, এখন একজন লোকও ওই মানে যাকে বলা হয় মব করার মতো, যারা একসময় মব করতো, তারা কেউ আর এখন আগের অবস্থানে নেই। তারা বুঝতে পেরেছে যে 3000 ভোট তারা পাবে না, অধিকন্তু এই সমাজ তাদের জন্য ভয়ঙ্কর হয়ে পড়েছে। তো ধরুন একটা সমাজে বা একটা বনে 1000 হাতি আছে, তো এমন একটা পরিবেশ তৈরি হলো যে 1000 হাতি এই বন থেকে চলে গেল, আর বনের যে খরগোশ আছে যারা, তাদের মানে 1000টি বেলুন তৈরি করা হলো হাতির মতো করে, তার মধ্যে এক একটা খরগোশ ঢুকিয়ে দেওয়া হলো। তো সেই হাতিগুলো মানে বেলুনের মধ্যে থাকা খরগোশগুলো হাতির স্রোত ধরে তারা সেই 16-17 মাস পুরো জঙ্গল তারা তাণ্ডব চালালো। এবং বনের অন্যান্য যারা প্রাণী রয়েছে, সেটা সজারু, হরিণ, শিয়াল ইত্যাদি যে প্রাণীগুলো আছে, তারা ওই হাতিকে মানে হাতির যে বেলুন কাঠামো, সেই কাঠামোর মধ্যে মূলত খরগোশ, তাদেরকে হাতি মনে করে তারা ভয়ে থর 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 করে কাঁপলো। এরপর একটা সময় সব বেলুনগুলো ফুটো হয়ে গেল, খরগোশগুলো পাতার আড়ালে লুকিয়ে গেল। তখন বনের মধ্যে যে ভারসাম্যহীনতা তৈরি হবে, আমাদের এই সমাজে এখন ঠিক সেই রকম ভারসাম্যহীনতা শুরু হয়ে গেছে। এখন সরকারের কোনো সেক্রেটারি, জেলার কোনো ডিসি, এসপি, ওসি, চেয়ারম্যান, মেম্বার, সংসদ সদস্য, পৌরসভার মেয়র, মন্ত্রী, মানে এই যে পদ পদবী ধারী যে লোকজন, তাদের অস্তিত্ব নেই। আর আগামীতে তারা এই পদ পদবীতে এসে রাতারাতি কোনো কিছু করবে, সেই ব্যাকবোনটি অর্ধেকটা নষ্ট হয়ে গেছিল সেই শেখ হাসিনার জামানাতে, তার নিজের দলের মধ্যে আর অন্য দলের মধ্যে জাস্ট 50% আপনার ব্যাকবোন নষ্ট হয়ে গেছে। জুলাই আগস্ট বিপ্লবের পরে আওয়ামী লীগের যে লোকজন, যাদের মানে অতিরিক্ত লোভ, কামনা, বাসনা ইত্যাদি কারণে যাদের 50% ব্যাকবোন নষ্ট হয়ে গিয়েছিল, তারা সব পালিয়ে গেছে। আর আওয়ামী বিরোধী শক্তিদের যে 50% ব্যাকবোন ছিল আওয়ামী লীগ জমানাতে, তাও এই গত 17 মাসের মবের কারণে মানে ওই যে মানে হাতিরূপী খরগোশদের যে দাপটে দেখা গেল যাদের আরো 30% সেই মানে ব্যাকবোনের যে শক্তি, সেই শক্তি নষ্ট হয়ে গেছে। এটা কিভাবে? দুটো উদাহরণ দিলে বুঝতে পারবেন। আপনি সেই মুক্তিযোদ্ধা ফজলুর রহমান, ওনার সেই 17 মাস আগের একটা ভিডিও দেখেন, চেহারা দেখেন,